নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, বললেন প্রধান উপদেষ্টা। ইসির নিবন্ধন তালিকা থেকে বাদ দেওয়া হবে না। সংবিধান সংশোধন হবে সংসদে, বললেন সালাউদ্দিন। একটি দলের ফাঁদে পা দিয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য তাহেরের। শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, পরিবহন সংকটের অজুহাতে বিক্রেতাদের। লাগামহীন পেঁয়াজের বাজার। এবং এইডসের রেড জোন এখন সিরাজগঞ্জ, আক্রান্ত বেশি মাদক সেবীরা, সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দেবে। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে 10 লাখ তরুণ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যারা গত 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনুষ্ঠানের 3টি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপির অক্ষরে অক্ষরে সেটি পালন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। তবে স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেওয়া যে কোনো কিছু জনগণ ও বিএনপির মানবে না বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, সংবিধান সংশোধন হবে জাতীয় সংসদে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাজল আহমেদের রিপোর্ট। রাজধানীর শাহবাগের নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধনের জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খোদা না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক? তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে। নারীদের পারিবারিক ও সামাজিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে বিএনপি। এ সময় রাজশাহীতে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে করা মামলার নিন্দাও জানান সালাউদ্দিন আহমেদ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে গুরুত্বহীন করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামাত সহ যুগপৎ আন্দোলনে থাকা 8 দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতি সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। এটা এক নাম্বার। আর উনি যেটা বলেছেন, উনি ওনার দলের স্ট্যান্ড সম্পর্কে উনি হয়তো জানেন না। কারণ আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই আপার হাউস লোয়ার হাউস কোথায়ও পিয়ার মানে না বলে
তারা বলেছিল। কিন্তু গতকালকের ভাষণে পিআরটা কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা বলেছে অ্যাকসেপ্টেড হবে। তো সুতরাং ডাবল মার্ডার যদি হয় তাহলে বোধহয় আমাদের হত্যা করতে গিয়ে ওনার নিজেরা নিহত হয়ে। বাণিজ্য উপদেষ্টার পেঁয়াজ আমদানি হুঁশিয়ারির পরও কমছে না দাম। 2 সপ্তাহের ব্যবধানে খুচরায় কেজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। এদিকে শীতের সবজির সরবরাহ বাড়লেও পরিবহন সংকটের অজুহাতে নিয়ন্ত্রণে আসেনি দাম। ক্রেতারা বলছেন একই পণ্য বাজার ভেদে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। বাজারে চড়া পেঁয়াজের দাম এখনো কমেনি, তবে আগাম পাতাসহ পেঁয়াজকলি বাজার আসতে শুরু করেছে। আগামী সপ্তাহ নাগাদ নতুন মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার অনেকটা স্থিতিশীল হবে বলে মনে করছেন বিক্রেতারা। বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজিও, তবে দ্রুতই দাম কমবে বলে আশাবাদ প্রকাশ করেন বিক্রেতারা। হঠাৎ করে অনেক দাম বাড়ছে, ছিল 80 টাকা থেকে 110 টাকা কেজি, কেজি প্রতি 30 টাকা বাড়ছে। এত টাকা বাড়ার কথা না, কিন্তু এটা কিছু না কিছু কাজ সাজিয়ে আছে এবং সিন্ডিকেট কিছুটা আছে। 2 সপ্তাহ থেকে আমাদের দেশি পেঁয়াজের দাম বাড়তি, কারণ একবারে শেষ পর্যায়ে পেঁয়াজ নতুন ফলন উঠলে পেঁয়াজের দাম শিথিল হবে। এদিকে ক্রেতাদের অভিযোগ এক এক সময় এক এক পণ্যের দাম বাড়িয়ে পকেট কাটা হয় তাদের। 3-4 দিন আগে একটু কম আছে, এখন যে টমেটো আছে 140 টাকা একদম, এই যে আরও আছে আপনার এই যে শসা 80 টাকা একদম, 70 টাকা কিলো। ডেফিনেটলি সবারই সমস্যা হচ্ছে। যেই সরকারি আসুক, যেন তাদের নির্দিষ্ট টিম থাকে, যেন সবসময় এসে এগুলো কন্ট্রোল করে, বাট এটা তো আসলে বলে লাভ নাই, কারণ কেউ এরকম কিছু করছে না। পেঁয়াজের দাম অবশ্য 110 হঠাৎ করে বেড়ে যাওয়া, কিন্তু সাপ্লাই বাংলাদেশে কমে যাওয়ার কারণে আমার ওই মতো এটা হয়েছে, মানে পেঁয়াজের শেষ সময় আর কি। অন্য পণ্যের দাম মানে পাইকারি বাজারে কম, বাট এই বাজারে বেশি। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ বলে জানান ক্রেতারা, তবে তাদের আশা নির্বাচনের পর নতুন সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় বাসে অগ্নিসংযোগ করার সময় ধাওয়া খেয়ে তোরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক দুষ্কৃতিকারীর। এই ঘটনায় একজন পালিয়ে যেতে পারলেও আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টায় উত্তর নবাবের বাগ এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন অগ্নিসংযোগ করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে দুষ্কৃতিকারীদের ধাওয়া করে একজনকে আটক করে তারা। এ সময় একজন প্রাণ ভয়ে তোরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যায়। সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেয়া ওই দুষ্কৃতিকারী পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জে গভীর রাতে থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকায় দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান। গেল রাত 1:30টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। শিবালয় থানা পুলিশ জানায়, হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটি ঢাকা আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। এ সময় চালক তাবিজ খান বাসের মধ্যে ঘুমিয়েছিলেন। রাত 1:30টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। চট্টগ্রামে রাঙ্গুনায় আব্দুল মান্নান নামে এক শ্রমিক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সরফভাটা ইউনিয়নে রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহ সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। স্থানীয়রা জানায়, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেল করে শিলগ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মান্নানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এবার এনএসএ নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। এইডসের রেড জোন এখন সিরাজগঞ্জ, যেখানে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি রোগীর সংখ্যা, যার অধিকাংশই মাদকসেবী। তবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ করা সম্ভব মরণঘাতী এই রোগ। জিনা ফারুকের তথ্য ছবিতে মাজহারুল আমিন শুভ রিপোর্ট। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ, প্রাকৃতিক অপরূপ এই লীলাভূমি হঠাৎই মলিন মরণঘাতী এইচআইভি ভাইরাসের কড়াঘাতে। এরই মধ্যে এইডসের রেড জোন ঘোষণা করা হয়েছে সিরাজগঞ্জ জেলাকে।
এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের তথ্য অনুযায়ী এই জেলায় এ পর্যন্ত 255 জনের শরীরে পাওয়া গেছে এইচআইভি, যার অধিকাংশই মাদকসেবী। ইনজেকশনের মাধ্যমে নেওয়া মাদক থেকে আক্রান্ত হয়েছেন অধিকাংশ মাদকসেবী। নিজেদের ভুল বুঝতে পেরে এখন অনেকটাই আক্ষেপের সুরে অন্যদের সচেতন হওয়ার পরামর্শ আক্রান্তদের। আমি চাই না যে এই পথে কেউ আইসা আমার মতো জড়িত হয় পথে পথে গুরু, আমি এটা চাই না, কামনা করি না। এই মাদক নেই মেলা দিন ধরে, তাও আমার 18-19 বছর হয়েছে। আমার বাড়ি ঘর সব নিঃস্ব করে দিচ্ছে। ধ্বংসর রাস্তায় একটা ধ্বংসর রাস্তা, তো এই রাস্তা তো খুব ক্ষতি হচ্ছে, একটা পরিবারই নষ্ট হয়ে জায়গা। বন্ধু বান্ধবদের সাথে থাইকা আল্লাহ আল্লাহ করে করতে এরাতে জড়িত হয়েছিলাম। মরণঘাতী এই রোগ পুরোপুরি নিরাময় সম্ভব না, তবে নিয়মিত কাউন্সেলিং ও চিকিৎসা দিয়ে এইচআইভি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের মেসেজ হলো সাধারণ মানুষের প্রতি যে আপনারা অবশ্যই এইচআইভির যে পদ্ধতিতেগুলোতে ছড়ায় ঝুঁকিপূর্ণ যে মাধ্যমগুলো, এগুলো ব্যাপারে সচেতন থাকবেন। সেই মাধ্যমগুলোর মধ্যে হলো একটি অন্যতম হলো সুইং সিরিঞ্জ ভাগাভাগি, এটা করা যাবে না। 2, যৌন সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে। 3, রক্ত একজনের শরীর থেকে আরেকজন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। 4, কোনো এইচ আক্রান্ত মায়ের যদি বুকের দুধ শিশু খায় সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অবশ্যই ওই গর্ভবতী অবস্থায় এইচআইভি স্ক্রিনিংটা জরুরি। এটা দেখা যাচ্ছে মাদকসেবীদের মধ্যে বেশি, যারা একই সিরিঞ্জ ব্যবহার করে ড্রাগ নেয়। সেক্ষেত্রে একই সিরিঞ্জ ব্যবহার করে যাতে ড্রাগ নেয় সেটার জন্য আমরা কাউন্সেলিং করে থাকি। এদিকে যে মাদকের কারণেই মূলত ছড়াচ্ছে এইডস, সেই মাদকের সেবন ও এইচআইভি সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক। সিরাজগঞ্জে এইডসের রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে যারা রোগে আক্রান্ত আছে তাদের মধ্যে যে ইনজেকশন ব্যবহার করে তারা রয়েছেন বা তাদের সংখ্যাই মুখ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত তার অভিযান পরিচালনা করছে। এইডস শুধু একটি জীবনই কেড়ে নেয় না, ধ্বংস করে দেয় একটি পরিবারকেও। তাই এইডসের বিস্তার রোধে সচেতনতার বিকল্প নেই। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। নোয়াখালী 5 আসনে বিএনপি মনোনয়ন পূর্ণ মূল্যায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। ঢাকাস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা নোয়াখালী 5 আসনে বিএনপির মনোনয়ন পূর্ণ মূল্যায়নের দাবি জানান। আয়োজকদের অভিযোগ, স্থানীয় রাজনীতির বাস্তবতা, তৃণমূলের মতামত ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম সবকিছু উপেক্ষা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দলকে গুরুতর সংকটে ফেলতে পারে। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল শাহেদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল, সাবেক উপজেলা বিএনপির সদস্য নাজিমউদ্দিন সহ অন্যান্যরা। সারা বাংলা প্রসঙ্গ। ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইমামনগরে আর্তমানবতার সেবায় গোকুলনগর লন্ডন প্রবাসী ফরিদ উদ্দিন আহমেদ ও জনারা রোশনারা আহমেদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। 2 দিনব্যাপী চলা এই ক্যাম্পে 5 শতাধিক মানুষকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, হৃদরোগ ও বক্ষব্যাধি, নাক, কান, গলা এবং নিউরো মেডিসিন সহ নানা রোগের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন AKM নাসিমুল হক বাবু, প্রফেসর আব্দুল হান্নান সরকার এবং সাবিয়া আক্তার জুনু সহ অনেকে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের চিকিৎসকরা। চাঁদপুরের মতলব উত্তরে সেঙ্গারচর পৌরসভায় প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহ প্রকল্প চালু হয়নি 3 বছরেও। এতে ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার হাজারো মানুষ। স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের অবহেলায় প্রকল্পের কাজ শেষ হলেও মিলছে না সুফল। সুমন আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাইন। 2019-20 অর্থবছরে স্থানীয় সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় মতলব উত্তর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্প। 2022 সালের শুরুতেই কাজ শেষ হয়, কিন্তু আজও পৌরবাসী সেই প্রকল্পের পানি পাচ্ছেন না।
কোটি টাকার ট্যাঙ্ক, পাইপলাইন আর পাম্প হাউস পড়ে আছে এখন অকেজো হয়ে। কোথাও মরিচা ধরেছে, কোথাও পাইপ ফেটে পড়ছে পানি। প্রকল্প চালু না হওয়ায় পুরো টিউবওয়েলের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের অবহেলায় প্রকল্প এখন কাগজে কলমে সীমাবদ্ধ। বিভিন্ন জায়গায় লিক হয়ে পানি করতেছে। আমি যখন দাঁড়াচ্ছি এটা পানির লিক বা চলাচলের সমস্যা হইতেছে। আমরা চাই পৌরবাসী প্রত্যেকটা নাগরিক যেন খাওয়ার পানি পায়, বিশুদ্ধ পানি পায়। পানির সুবিধার আপনার 3% মানুষের ভিতরে যারা এই পানিগুলা ব্যবহার করছে, পানিগুলা অত্যন্ত ময়লা এবং পানিতে আপনার শ্যাওলাযুক্ত পানি আমরা ব্যবহার করছি। এই পানি খেলে আমার মনে হয় এই মানুষের শরীরে রোগের বাসা বাঁধবে। সাপ্লাইয়ের পানি যে লাইন দিচ্ছে, এই পানির লাইনের পানি আপনার একদিন আসলে 10 দিন আসে না, 10 দিন আসলে সকালে আসলে বিকালে আসে না, বিকালে আসলে সকালে আসে না। তারপরে লাইনের পানিগুলা মন যে জায়গা জায়গা পাইপটি লিক হয়ে রয়েছে, পাইপটি ফাটা গেছে গা। অবজেকশন দিলে পানিগুলা ঠিক করে না। পানি একদিন দিলে 6 দিন পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় তাহলে সেখানে ময়লাযুক্ত যেমন শ্যাওলা পড়ে যায় পানির ভিতরে, নীল আবরণ। তো আসলে কিন্তু এটা খুব মারাত্মক হয়ে দাঁড়াইতেছে, আর বিভিন্ন রকমের রাস্তাঘাটগুলো ভাঙ্গা শেষ করতেছে। ঠিক আছে, এদিকে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি আমরা এখানে আমাদের একজন টেকনিক্যাল পার্সন পাই, যিনি আসলে এগুলা সার্বিকভাবে সর্বদা রক্ষণাবেক্ষণ করতে পারবেন, তাহলে হয়তো বা পানি শোধনাগারটা আমরা অ্যাকচুয়ালি যেই পারপাজে এটা করা হয়েছে সেটার উদ্দেশ্য সফল হবে আর কি। তো মূল সংকট হচ্ছে আমাদের জনবল সংকট। আমাদের পানি শাখায় কোনো জনবল নাই। ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি যে কোনো টেকনিক্যাল পার্সন পেলে আমরা হয়তো সমস্যা অনেকটাই সমাধান করতে পারবো। প্রকল্পটি চালু হলে সরকারি অর্থ অপচয় রোধের পাশাপাশি লাঘব হবে মানুষের দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। পায়ের উপর বটি রেখে কাঠের পিঁড়িতে বসে আছেন কয়েকজন। অন্যের মাছ কেটে চলে তাদের জীবন জীবিকা। কুষ্টিয়ার পৌর বাজারে এমন চিত্র বহু যুগ ধরে চলছে। হাসিবুর রহমান রিজুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার পৌরবাজারে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির মাছ আসে। কুষ্টিয়াবাসী ছোট বড় কোনো অনুষ্ঠানের জন্য মাছ বাজার থেকে কিনে এনে কাটার জন্য তাদের কাছে ছুটে যান। দিনে মাছ কেটে যা আয় হয় তা দিয়ে সংসার খরচ সহ সন্তানদের পড়াশোনা করান স্বাচ্ছন্দ্যে। তাদের কেউ এক যুগেরও বেশি সময় ধরে এ পেশায় আছেন। এমনও অনেকে আছেন যাদের দাদারাও এ পেশায় ছিলেন। প্রতিদিন এভাবে মাছ কেটে প্রত্যেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত আয় করেন। 10 বছর ধরে মাছ কাটতেছি, দিন 700-800 টাকা ইনকাম হয়। এটাতে আমার সংসার চলে, ছেলে মেয়ে লেখাপড়া চলে। সরকারি চাকরিজীবীও 16-17 হাজার টাকা বেতন পায় না। আমরা নোংরা পরিবেশে থাকি, 3 ঘন্টায় 15-16 হাজার টাকা মাসে ইনকাম। 9টার দিকে কাজ করি, দোকানে থাকি, 500-600 টাকা কাম করতে পারে না। বেতন থাকে 10,000, 11,000, সন্ধ্যা 10টা ডিউটি। হ্যাঁ, এটারই সংসার চলে। সময়ের পরিবর্তনের সাথে সাথে মাছ কাটার সঙ্গে জড়িতদের চাহিদাও বাড়ছে। এই মাছ কাটা কাজ আজ প্রায় 25 থেকে 30 বছর হইল। তো মাছ কাটি ধরো আমার ইনকাম হয় ডেলি 500-600 এরকম। তো বর্তমানে যে বাজারের জিনিসের দাম, তাতে 500-600 টাকায় তো আমাদের সংসার চালানো খুব হিমশিম খেয়ে যাচ্ছে। আমাদের বাড়ির যে সমস্ত মহিলা আর আছে, এই মাছগুলা কিন্তু তারা এইভাবে করতে পারে না। এই মাছ এখান থেকে করলে পারে আমাদের অনেক সুবিধা হয় এবং মেয়ে ছেলেদের পরিশ্রমটা কিছুটা লাঘব হয়। এখানে মাছ কাটলে পারে বাড়ির কোনো ঝোড় ঝামেলা কিছুই থাকে না এবং সব কিছু সুন্দর করে কাটা হয়। এই কাটলে পারে আর ধরেন বাড়ির যা ধোয়া ছাড়া, রান্না করা ছাড়া আর কোনো কাজ থাকে না। সব পেশাতেই এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগে স্ত্রী ও মা চাচিরা বাড়িতে মাছ কাটতেন, এখন সেটা বাণিজ্যিকীকরণ হয়েছে। ভবিষ্যতে গ্রামগঞ্জেও শহরের মতো মেশিনের মাধ্যমে মাছ কাটা প্রথা চালু হতে পারে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, বললেন প্রধান উপদেষ্টা। ইসির নিবন্ধন তালিকা থেকে বাদ দেওয়া হবে না। সংবিধান সংশোধন হবে সংসদে, বললেন সালাউদ্দিন। একটি দলের ফাঁদে পা দিয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য তাহেরুর। শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, পরিবহন সংকটের অজুহাত বিক্রেতাদের। লাগামহীন পেঁয়াজের বাজার। এবং এইডসের রেড জোন এখন সিরাজগঞ্জ, আক্রান্ত বেশি মাদক সেবীরা। সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা।
দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।